মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা সপ্তর্ষি আর হারানো বিকেল। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 21শে ডিসেম্বর 2014 সালে। শুরু হচ্ছে সপ্তর্ষি আর হারানো বিকেল। বহরমপুর পেরিয়ে কান্দির পথে পড়তেই রাস্তার দুধারে বাড়িঘর আর গাছপালার চেহারা বদলে যেতে লাগল। মাটির রঙও এখানে সামান্য লাল। সপ্তর্ষির বাবা বুঝিয়ে দিলেন মাটির সঙ্গে লোহা মেশানো রয়েছে বলে ওই রকম রং। এখান থেকেই নাকি রাঢ়বঙ্গের শুরু। রাঢ়বঙ্গ বলতে ঠিক কি বোঝায় সপ্তর্ষি জানে না, তবে সময় মতো বাবাই নিশ্চয়ই বলে দেবেন। বাবা বেশ ভালো লোক, বাবার সঙ্গে বেড়াতে মজা লাগে। দুপাশে ধুধু মাঠ, মাঝখান দিয়ে কালো পেচের রাস্তা চলেছে সোজা। মাঠের মধ্যে দাঁড়িয়ে অজস্র তাল গাছ। কোথাও আবার খোলা প্রান্তরের ভেতরে তাল গাছগুলো জড়াজড়ি করে এক জায়গায় ভিড় করে রয়েছে। এখানকার তাল গাছ দেখতে একটু যেন অন্য রকমের। গড়িটা বেশ মোটা, আর মাটির একেবারে কাছ থেকেই প্রথমে কিছুটা বেঁকে তারপর সোজা উঠেছে। মাঝে মাঝে চোখে পড়ছে দু একটা বিরাট শিমুল গাছ। পাতা নেই, ডালগুলো লাল ফুলে ভর্তি। বাবা হঠাৎ বললেন, বিকাশ, গাড়িটা একটু এখানে থামাও তো, এই বাঁদিকে। পথের বাঁদিকে কয়েকটা বড় গাছের ছায়ায় কিছু লোক বিশাল দুটো উনুন জ্বালিয়ে কি যেন করছে। সেখানে গাড়ি থামতেই তারা অবাক হয়ে তাকালো। সপ্তর্ষিও অবাক। এত বড় উনুন আগে সে কখনো দেখেনি। উনুনের ওপর লোহার চাদর জুড়ে তৈরি বড় কড়াই চাপানো। সে কড়াইতে কি যেন জাল দেওয়া হচ্ছে। অত উঁচুতে নাগাল পাবার অসুবিধে বলে জাল দেওয়ার কাজে ব্যস্ত লোক দুজন দুটো প্যাকিং বাক্সের ওপর দাঁড়িয়ে কাঠের হাতা নাড়ছে। চারদিকের বাতাসে একটা খুব চেনা চেনা মিষ্টি গন্ধ। বাবা জিজ্ঞেস করলেন, কিরে, তোরা কি করছে বলতে পারিস? সপ্তর্ষি মাথা নাড়ল। বাবা বললেন, আমারই অন্যায়। কলকাতায় চাকরি নিয়ে তোকে একেবারে শহরের ছেলে বানিয়ে ফেললাম, কিন্তু এই হচ্ছে আসল দেশ, বুঝলি? শহরে আর কটা মানুষ থাকে? ওরা গুড় জাল দিচ্ছে, বুঝেছিস? আখের রস জাল দিয়ে গুড় তৈরি করছে। আয়, তোকে আখের রস খাওয়াই। গুড়ওয়ালারা ভারী ভালো। নতুন মাটির ভাঁড়ে করে তিনজনকে পেট ভরে রস খাওয়ালো তারা। সপ্তর্ষির বাবা পয়সা দিতে গেলে কাঁচা পাকা চুলওয়ালা লোকটা মাথা চুলকে বলল, আগে আপনারা অতিথি, দুভাঁড় রস খেয়েছেন, ওর দাম দিতে হবে না। আরে না না, সে কি করে হয়? এ কি? সে কিছুতেই পয়সা নিতে রাজি হলো না। বলল, আমাদের এমনি কত রস তো মাটিতে পড়েও নষ্ট হয়। আজ খোকাবাবু খেয়েছে, তার দাম নেব? তা খোকাবাবুর নাম কি? সপ্তর্ষির নামটা তারা ঠিক বুঝতে পারল না। তাদের ছেলেপুলেদের নাম গণেশ, রামু, কার্তিক এইসব হয়। তবু তারা হেসে বলল, বাহ বাহ, বেশ নাম, ভালো নাম। সপ্তর্ষির বাবা তাদের নমস্কার করে গাড়িতে এসে উঠলেন। কান্দি শহরে না ঢুকে তারা বাস স্ট্যান্ডের সামনে দিয়ে বাইপাস ধরে 5 থুপির রাস্তায় এসে পড়ল। এবার রাস্তা আরো সরু আর খারাপ, কিন্তু পথে যে জায়গাগুলো পড়ছিল তার নাম খুব সুন্দর। পুরন্দরপুর, গোকর্ণ, আরো 10-12 কিলোমিটার গেলেই 5 থুপি।
পথে বেরোলে কত মজার ঘটনা দেখা যায়। যেমন গোকর্ণ ছাড়িয়ে কিছু দূর এসে হঠাৎ গাড়ি থামাতে হলো। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ছাগলছানা তার মায়ের দুধ খাচ্ছে। সরু রাস্তা, পাশেই নাবাল জমি, ধান ক্ষেত, এড়িয়েও যাওয়া যাবে না। 2-3 বার হর্ন দেওয়া হলো, কিন্তু তারা নির্বিকার। বিকাশ নেমে তাড়া দেবার উদ্যোগ করছিল, সপ্তর্ষির বাবা বারণ করলেন। থাক না, ওদের বিরক্ত করো না, বেশ লাগছে দেখতে, পেট ভরে খেয়ে নিক বাচ্চাটা। কিন্তু একটু বাদেই উল্টো দিক থেকে আসা বড় একটা লরির এয়ার হর্নের বিকট আওয়াজে ভয় পেয়ে তারা দুজনে ধান খেতে নেমে গেল। 5 থুপি ঠিক শহর নয়, আবার গ্রামও নয়। বসতির ভেতরে পথ ভাঙাচোরা, পথে ধুলো। বহুদিন আগে এখানে নাকি 5টি বৌদ্ধ স্তূপ ছিল, সেই কারণে নাম হয়েছে 5 থুপি, বোধহয় পঞ্চস্তূপী থেকে। এখন অবশ্য আর স্তূপ নেই, তবে পোড়ামাটির সুন্দর মন্দির আছে একটা। সেই পোড়ামাটির নবরত্ন মন্দিরের সামনেই রাস্তার উপর কয়েকজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। গাড়ি দেখে তারা এগিয়ে এলেন। সপ্তর্ষির বাবাও বললেন গাড়ি থামাতে। মাঝারি গড়নের ধুতি পাঞ্জাবি পরা একজন প্রৌঢ় মানুষ গাড়ির জানলা দিয়ে ভেতর দিকে তাকিয়ে বললেন, আরে রেবতীবাবু, যাক আপনি এসে গিয়েছেন, আর চিন্তা নেই। সপ্তর্ষির বাবা হেসে বললেন, কেন কেন আমি আসবো না এমন ভয় করেছিলেন নাকি? না দাদা, ঠিক তা নয়। আসলে কি জানেন, আমরা পাড়া গাঁয়ের লোক তো, শহরের বড় বড় পণ্ডিতরা আমাদের অনুষ্ঠানকে কতখানি গুরুত্ব দেবেন সেটা আমরা ঠিক করে উঠতে পারি না। তবে আপনার ব্যাপারটা আলাদা, আমি সবাইকে বলেছি। দেখো তোমরা, রেবতীবাবু ঠিক সময় মতো এসে যাবেন। যাকে যাকে চলুন দাদা, বিশ্রাম করে খেয়ে নেবেন। বিকেল 4টে থেকে সেমিনার। এটি ছেলে বুঝি? বাহ বাহ বাহ, বেশ বেশ বেশ। একটা বিশাল বাড়িতে তাদের থাকবার ব্যবস্থা হয়েছে। গল্পের বইতে এমন বাড়ির কথা পড়লেও বাস্তবে কখনো দেখেনি সপ্তর্ষি। সিংহ দরজা দিয়ে ঢুকেই প্রথমে একটা বড় বাঁধানো চত্বর। ফুটবল খেলা যায় এত বড়। চত্বর পেরিয়ে রাধা মাধবের মন্দির, তার সামনে নাট মন্দির, ভোগের ঘর। এসব পার হয়ে বাইরের মহল, মাঝখানে উঠোন ঘিরে 3 দিকে দোতলা বাড়ির ঘরগুলো দাঁড়িয়ে। কার্নিশে অশ্বত্থের চারা গজিয়েছে, প্লাস্টার খসে পড়ছে। একতলার টানা বারান্দার ওপর দিকে লোহার আঁকড়ে দিয়ে 2টো পুরনো পালকি ঝোলানো। এ 2টো মহল পার হয়ে তবে শুরু হয়েছে ভেতরের মহল। কতবার যে ডান দিকে বাঁ দিকে ফিরল সপ্তর্ষি, কত অলিগলি পার হয়ে চলল, কত সরু সরু সিঁড়ি দিয়ে উঠল নামল, তা মনে করে রাখা কঠিন। বাড়ির বর্তমান মালিক সুধীন্দ্র নারায়ণ পথ দেখিয়ে নিয়ে চলেছিলেন। এবার দোতলার একটা ঘরের সামনে থেমে তিনি বললেন, এইটাতে আপনারা থাকছেন। আপনার গাড়ির চালকের জন্য নিচে আলাদা ব্যবস্থা করে দিয়েছি। লাগোয়া বাথরুমে জল দেওয়া রয়েছে, আপনি হাত মুখ ধুয়ে নিন। দুপুরের খাবার এখানেই দেবে। কোনো অসুবিধা হলে বলবেন কিন্তু। মেঝেতে সেকেলে পশমের আসন পেতে খাবার জায়গা হলো। পরিবেশন করতে লাগলেন সুধীনবাবুর স্ত্রী আর মেয়ে। মেয়েটি ভারী মিষ্টি দেখতে, নাম শ্রেয়া। বয়সে সে সপ্তর্ষির চেয়ে কিছু বড় হবে। সুধীনবাবু পাশে দাঁড়িয়ে তদারক করছিলেন। খেতে খেতে সপ্তর্ষির বাবা বললেন, কি বিরাট বাড়ি আপনাদের, অনেক পুরনো না? প্রায় ধরুন না 300 বছর হবে। বলেন কি?
তাই? তবে গত ৮০-৯০ বছরের মধ্যে আর মেরামত হয়নি। মেরামত করার অবশ্য সঙ্গতিও নেই। দেখুন না, সব কিরম আস্তে আস্তে ভেঙে পড়ছে। কখানা ঘর আছে বাড়িতে? ১৪০টা। রেবতীবাবু খাওয়া থামিয়ে অবাক হয়ে তাকিয়ে বললেন, কটা? ১৪০টা। তবে এখন মাত্র ৯৪টা ব্যবহার করা হয়। ৯৪টা ঘর ব্যবহার করেন? লোক কজন আপনারা? ৪ জন। হাসছেন? আসলে ঘরগুলো খুলে ঝাড় দিয়ে পরিচ্ছন্ন তো রাখতে হবে। জানেন তো, ঘরের সব আলাদা আলাদা নাম আছে। কিরকম? যেমন ধরুন, এই যে ঘরটায় আপনি রয়েছেন, এটার নাম হলো গিয়ে নীল ঘর। পাশেরটা সবুজ ঘর। তারপর ধরুন আছে হলুদ ঘর, ফলের ঘর, খাটের ঘর, ফুলের ঘর। সেকালের কর্তাদের নামে নামে সব ঘর। আজ আর হবে না। কাল সকালে আপনাদের রাধা মাধবের বিগ্রহ দেখাবো। এখনো পুজো হয়? রোজ। মশাই, ওই একটা পুরনো রেয়াজ এখনো বন্ধ হয়নি। ৩ থালা অন্নভোগ নিবেদন করা হয়। পূজারী আছেন, বংশানুক্রমিকভাবে তারাই পুজো করে আসছেন। খাওয়া দাওয়ার ঘণ্টাখানেক পরে সুধীনবাবু সপ্তর্ষির বাবাকে সভার জায়গায় ডেকে নিয়ে চলে গেলেন। সপ্তর্ষির ব্যাগে ২-৩খানা বই ছিল। কোথাও বেড়াতে গেলে ও সঙ্গে পছন্দ মতো কিছু বই নেয়। একখানা বই নিয়ে সে বিছানায় আধশোয়া হয়ে পড়বার চেষ্টা করতে লাগল, কিন্তু বইয়ে কিছুতেই মন বসল না। পড়ন্ত বেলার রোদ্দুর খড়খড়িওয়ালা জানলা দিয়ে তার বিছানায় আর মেঝেতে এসে পড়েছে। রোদ্দুরের রংটা কেমন যেন মন খারাপ করে দেয়। কবেকার সব ফেলে আসা দিনের কথা মনে পড়ে। অনেক অনেক দিন আগের কথা। কিন্তু অতদিন আগের কথা কি করে মনে আসবে তার? তার তো মাত্র ১৪ বছর বয়স। তবু এই বাড়িটায় ঢোকা মাত্র তার যেন কেমন অদ্ভুত মনের ভাব হচ্ছে। সামান্য জ্বর এলে যেমন একটা আরামদায়ক আলস্য ঘিরে ধরে, ঠিক তেমনি। নীল ঘর, খাটের ঘর, ফুলের ঘর, সুন্দর নামগুলো। নির্জন পুরনো বাড়িতে ঝিমঝিম করে ফাল্গুনের অপরাহ্ন। জানলার বাইরেই বাতাসে দুলছে বকুল গাছের ডাল। তার ছায়া পড়েছে মেঝেতে। এখনো আবহাওয়া ভালো। এরপর গরম বাড়তে শুরু করবে। সারাদিন হাঁসফাঁস গরমের পর বিকেলে ঝিলমিল দেওয়া বারান্দায় বসে আরাম করে বাদামের শরবত খাওয়া। হঠাৎ বিছানায় সোজা হয়ে বসল সপ্তর্ষি। আশ্চর্য তো, বাদামের শরবত কথাটা মাথায় এলো কেন তার? বাদামের শরবত বলে সত্যি কিছু হয় নাকি? সে অন্তত কখনো খায়নি। তাহলে এমন একটা পানীয়ের নাম তার মনে এলো কি করে? কোনো গল্পের বইতে পড়েছে কি? কে জানে। দরজা দিয়ে ভেতরে ঢুকে মুখ বাড়িয়ে শ্রেয়া জিজ্ঞেস করল, কি করছো? বই পড়ছো? হ্যাঁ, ভেতরে এসো। ওইখানে দাঁড়িয়ে কেন? ঘরে ঢুকে খাটের এক কোণে বসল শ্রেয়া। কেমন লাগছে আমাদের বাড়ি? খুব ভালো লাগছে। এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি। শহরে আমাদের বাড়িতে মাত্র 3টে ঘর, তাও ছোট ছোট। এমন মাঠও নেই। তোমরা কত মজায় থাকো। ঠিক বলেছ। কলকাতায় যেতে আমার একটুও ভালো লাগে না। তুমি কলকাতা গিয়েছো? বছরে 2 বার যাই। ভবানীপুরে তো আমার মামার বাড়ি। শ্রেয়া বেশ পড়াশোনা করে। এই ব্যাপারটা সপ্তর্ষির বেশ ভালো লাগলো। তার হাতের বইটা দেখিয়ে শ্রেয়া জিজ্ঞেস করল, কি বই ওটা? অবনীন্দ্রনাথের রচনা সমগ্র। নালক বলে লেখাটা পড়ছি। আচ্ছা, তুমি বই পড়তে ভালোবাসো? বাবা অর্ডার দিয়ে ডাকে বই আনিয়ে দেন। আমি অবনীন্দ্রনাথের বুড়ো আংলা পড়েছি। তুমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় পড়েছ? উৎসাহে সোজা হয়ে বসে সপ্তর্ষি বলল, পড়েছি। উফ, দারুণ বই। জানো,
বড় হয়ে আমিও ওই রকম আফ্রিকা অ্যাডভেঞ্চার করতে যাব। বাওবাব গাছের তলায় তাঁবু খাটিয়ে থাকবো আর পায়ে হেঁটে কালাহারি মরুভূমি পার হব, হীরের খনিও আবিষ্কার করব। আমিও যাব বড় হয়ে। সপ্তর্ষি একটু সন্দেহের চোখে তার দিকে তাকালো। মেয়েরা কি এরকম অ্যাডভেঞ্চারে বের হয়? সচরাচর তো শোনা যায় না। তারপরেই তার মনে হলো হতেও পারে। মেয়েরা তো আজকাল অক্সিজেন ছাড়া এভারেস্টে উঠছে, আফ্রিকায় যেতে বাধা কি? শ্রেয়া বলল, চলো তোমাকে প্যাঁচা দেখিয়ে আনি, যাবে? প্যাঁচা কোথায়? এই তো ভেতর মহলের দালানের কার্নিশে, এসো দেখাচ্ছি। আমাদের দেখলে উড়ে পালাবে না তো? না না, ওরা দিনের বেলায় দেখতে পায় না তো, সেজন্য চুপচাপ বসে থাকে। এসো না। আবার অনেক অলিগলি পেরিয়ে অনেক সরু সিঁড়ি দিয়ে ওঠানামা করে ওরা দোতলার 3 দিক ঘেরা একটা ছাদ মতো জায়গায় এসে পৌঁছল। 3 দিকে দেওয়াল, ওপরে উঠে চওড়া কার্নিশে শেষ হয়েছে। তারই এক জায়গায় আঙুল তুলে নির্দেশ করে শ্রেয়া বলল, ওই দেখো। দেখে সপ্তর্ষি অবাক। কার্নিশের ওপর একটু অন্ধকার মতো কোণ বেছে নিয়ে পাশাপাশি 4-5টি প্যাঁচা গম্ভীর মুখে বসে আছে। এত কাছ থেকে এর আগে আর কখনো প্যাঁচা দেখেনি সপ্তর্ষি। লোকে খারাপ চেহারার সঙ্গে তুলনা করতে প্যাঁচার মতো বলে কেন তা সে বুঝতে পারে না। এরা তো বেশ সুন্দর দেখতে। সপ্তর্ষি তাদের দিকে তাকিয়ে আছে, তারাও অকুত ভয়ে সপ্তর্ষির দিকে তাকিয়ে আছে। শ্রেয়া বলল, এরা কিন্তু সব লক্ষ্মী প্যাঁচা, জানো, বাড়িতে থাকলে মঙ্গল হয়। এই সময় শ্রেয়ারই বয়সী আরেকটি মেয়ে ভেতর বাড়ির দরজা দিয়ে ছাদে এলো। শ্রেয়াকে দেখে বলল, এই যে তুই এইখানে? এদিকে আমি সারা বাড়ি খুঁজছি, লাইব্রেরিতে যাবি না? চল চল। শ্রেয়া সপ্তর্ষির দিকে ফিরে বলল, ও আমার বন্ধু কুন্তলা। আমরা দুজনে একটু লাইব্রেরিতে যাব, মায়ের জন্য বই বদলে আনতে। কিছুক্ষণ একা থাকো, কেমন? অসুবিধা হবে না তো? না না, তুমি যাও, আমি বরং তোমাদের বাড়িটা একটু ঘুরে দেখি। দেখো আবার হারিয়ে যেও না। শ্রেয়া আর তার বন্ধুর পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দূরে কোথায় একটা পায়রা ডেকে উঠল। বিকেলের রোদ্দুর মিলে আসছে একটু একটু করে। ছাদের ওধার দিয়ে যে সিঁড়িটা ঘুরে ঘুরে নিচে নেমে গেল, সেটা দিয়ে নামলে কোথায় পৌঁছানো যায় দেখা যাক। কয়েক ধাপ নেমে প্রথম বাঁকের পরেই আবছা আলো আঁধার। হাতড়ে হাতড়ে সাবধানে নামতে গিয়ে সপ্তর্ষির মনে হলো, না, এই সিঁড়িটা বরাবরই বিপজ্জনক রইল। সেবার তো সেই পা ফসকে পড়েই যাচ্ছিল, নেহাত বৃন্দাবন ধরে না ফেললে একেবারে মুখ থুবড়ে। অন্ধকারে সিঁড়ির মাঝামাঝি দেওয়াল ধরে কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল সপ্তর্ষি। কবে সে এ বাড়িতে পা ফসকে পড়ে যাচ্ছিল? বৃন্দাবনই বা কে? ভয়ের একটা অনুভূতি গুলি পাকিয়ে বুক বেয়ে গলার কাছে উঠে আসছে। চুপ করে একটু দাঁড়িয়ে থাকার পর বুক ঢিপ ঢিপটা কমলে অবশ্য তার মনে হলো, এতে ভয় পাওয়ার কি আছে? স্কুলে মাস্টার মশাইরাই বলেন, সপ্তর্ষি তুমি বড় কল্পনা প্রবণ। এত পুরনো বাড়ি দেখে মনে মনে সে নানান রকম কল্পনা করতে শুরু করেছে, এছাড়া অন্য কারণ কিছু নেই। আবার সে নামতে আরম্ভ করল। একতলার লম্বা একটা বারান্দায় সিঁড়ি শেষ হল। মেঝেতে পুরু ধুলো আর চামচিকে নাদি পড়ে আছে। এই মহলে লোকজন কেউ বাস করে না। সারি সারি তালাবন্ধ ঘর কবজায় মরচে ধরে রয়েছে। কারা বাস করত এইসব ঘরে? একটু এগিয়ে সরু একটা গলি। কিছু না ভেবেই সপ্তর্ষি
ডান দিকে মাখ নিল। কেন তা সে জানে না। গলির পরে নাট মন্দির। ধাপে ধাপে সিঁড়ি উঠে বিশাল কাঠের দরজায় শেষ হয়েছে। দরজায় সিঁদুর আর চন্দনের দাগ। ও, এটাই তাহলে রাধা মাধবের মন্দির। হ্যাঁ, এই জায়গাটা রোজ পরিষ্কার করা হয়, ধুলো ময়লা নেই। নাট মন্দিরের ছাদ এক জায়গায় ভেঙে পড়েছে। সেখান দিয়ে আসা পড়ন্ত ম্লান আলোয় রহস্যময় দেখাচ্ছে চারিদিক। ছোট কর্তা যে। হ্যাঁ, চমকে ফিরে তাকালো সপ্তর্ষি। একজন খুব বুড়ো মানুষ এসে দাঁড়িয়েছেন নাট মন্দিরের ওপাশের বারান্দায়। খাটো ধুতি পরা, খালি গা, টকটকে রং, বুক পর্যন্ত সাদা দাড়ি আর লম্বা সাদা চুলে মানুষটাকে মানিয়েছে খুব ভালো। মানুষটি আবার বললেন, খবর কি ছোট কর্তা? দেখতে এলেন বুঝি? সব কেমন আছে? সপ্তর্ষির ভয় কেটে গিয়েছে। সে বলল, আপনি কে? আমি রামগতি ভট্টাচার্য। অনেকদিন হলো তো, আপনি সব ভুলে গিয়েছেন। আসুন আসুন। বুড়ো মানুষেরা এমন সব কথা বলে যার কোনো মানে হয় না। কি ভুলে গিয়েছে সে? তাকে ছোট কর্তা বলেই বা কেন ডাকছেন এ ভদ্রলোক? তবে লোকটি বেশ ভালো, কেমন আপন মানুষের মতো। সে পায়ে পায়ে নাট মন্দির পার হয়ে রামগতির সামনে গিয়ে দাঁড়াল। রামগতি সস্নেহ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, নবকলেবর, তা ভালো ভালো। রামগতির পায়ে সেকেলে বউলওয়ালা খড়ম, গলায় সাদা ধবধবে মোটা পইতে। সপ্তর্ষি বুঝল ইনি সেই পুরুত মশাই যার কথা শ্রেয়ার বাবা বলেছিলেন। সে জিজ্ঞাসা করল, আপনি বুঝি এখানেই থাকেন? আর কোথায় যাব ছোট কর্তা? সবাই চলে গেল, আমি কেবল একা পড়ে রইলাম। আর কোথাও যেতে ইচ্ছে করে না, বড্ড মায়া পড়ে গিয়েছে কিনা বাড়িটার ওপর। বিকেলের ছায়া আরো ঘন হয়ে এসেছে। খিলানের ওপর কয়েকটা পায়রা উড়ে এসে বসল। সপ্তর্ষি বলল, সন্ধেবেলা রাধা মাধবের পুজো হবে না? হবে, আরতি হবে, তারপর শীতল ভোগ দিয়ে ঠাকুরের শয়ন দেওয়া হবে। আচ্ছা, আপনি কোন ঘরে থাকেন? ভোগের ঘরের পাশে আবার সেই পুরনো ঘরখানাতেই। আসুন না কেন? খড়মের খটাখট শব্দ তুলে রামগতি এগিয়ে চললেন। মন্দির বাঁয়ে রেখে সরু গলিটা কিছু দূর এগিয়ে যেখানে বাঁক নিয়েছে সেইখানে একটা ভেজানো দরজার সামনে দাঁড়ালেন। হাত দিয়ে ঠেলতেই দরজা খুলে গেল। ভেতরে অল্প আলোতে চোখে পড়ে দেয়ালের ধারে খাট, মেঝেতে কুশাসন পাতা, আর তার সামনে গঙ্গা জলের পাত্র, কোষাকুষি। সন্ধেবেলা আহ্নিক করবেন রামগতি, তার জোগাড় করা রয়েছে। ঘরে ঢুকে একটা জলচৌকি সপ্তর্ষির দিকে এগিয়ে দিয়ে তিনি নিজে বসলেন কুশাসনে। ঘরের মধ্যেটায় যেন 100 কি 200 বছর আগেকার বাতাস থমকে আছে। আবহাওয়ায় প্রায় মিলিয়ে আসা মৃদু ধূপের গন্ধ। 200 বছরের ওপার থেকে কাদের যেন খুব চেনা গলার আওয়াজ আবছা কানে আসছে। কারা যেন খুব ভালোবাসত, খুব আপন ছিল। এই বাড়িটায় থাকতো তারা। বাইরের দালানে পায়রার ডানার ঝটাপট শব্দে বৈকালী নির্জনতা আরো গাঢ় হয়ে আসছে। সপ্তর্ষি জিজ্ঞেস করল, বাড়ির এদিকটাতে তো কেউ থাকে না, আপনার ভয় করে না একা থাকতে? না না,
ভয় করবে কেন? এ আমার চেনা জায়গা, ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। তাছাড়া রাধা মাধব যেখানে রয়েছেন সেখানে আর ভয় কি? আপনি কি করেন সারাদিন? পাহারা দিই, সারাদিন সারা রাত। সে কি কি পাহারা দেন আপনি? সব কিছু, এই বাড়িঘর, মন্দির, ভাঙা পালকি, খসে পড়া কড়ি বর্গা, ফেলে আসা দিনগুলো, সেগুলোকেই বেশি করে পাহারা দিতে হয়, নইলে পালিয়ে যাবে কিনা। পুরোপুরি বুঝতে না পারলেও এই কথাগুলো সপ্তর্ষির খুব ভালো লাগলো। রামগতি আবার বললেন, আর সেই জিনিসটা তো রয়েছে, সেটাও পাহারা দিতে হয়। এই কথাটা রামগতি বললেন প্রায় ফিসফিস করে। তার গলার স্বরে রহস্যের ছোঁয়া। কিসের কথা বলছেন রামগতি? সপ্তর্ষি জিজ্ঞেস করল। কোন জিনিসটা? ছোট কর্তা সব ভুলে গিয়েছেন। আপনি তো লুকিয়ে রাখবার জন্য আমাকে দিয়েছিলেন। মেজ কর্তার তখন মতিগতি ভালো নয়, তার হাতে পড়লে কি হয় ঠিক নেই, তাই আমাকে দিলেন। সপ্তর্ষি অবাক হয়ে তাকিয়ে আছে দেখে রামগতি বললেন, মনে পড়ছে না? আচ্ছা, আসুন। খড়মের শব্দ তুলে আবার অন্ধকার গলিপথ পার হতে লাগলেন রামগতি। নাট মন্দিরের পেছনে ভোগের ঘরের ঠিক পাশ দিয়ে কয়েক ধাপ সিঁড়ি নেমে গিয়েছে যেন মাটির তলায়। বৃদ্ধ পুরোহিত সেই সিঁড়ি দিয়ে নেমে চললেন। একটু ইতস্তত করে সপ্তর্ষিও তাকে অনুসরণ করল। এইখানে বোধ হয় বাতাস চলাচল করে না, কেমন ভ্যাপসা গন্ধ পরিবেশে। সিঁড়ি নেমে শেষ হয়েছে একটা ছোট্ট চৌকো ঘরে। কিছু নেই সেই ঘরে, কেবল কোণের দিকে ইট দিয়ে গাঁথা বেশ বড় একটা চৌবাচ্চা। রামগতি চৌবাচ্চার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, এই যে, এটার নিচেই আমি আর আপনি রাত্রির বেলা লুকিয়ে ফেলেছিলাম মূর্তিটা, জগদ্ধাত্রী মূর্তি। উপরে আবার ইট পেতে মশলা দিয়ে গেঁথে দিয়েছিলাম, ঠিক এই কোণাটাতেই। কাঁপা গলায় সপ্তর্ষি জিজ্ঞেস করল, কিসের চৌবাচ্চা এটা? গঙ্গা জলের। নিত্য পূজার জন্যে গঙ্গা জল বহরমপুর থেকে পেতলের বড় বড় 15-20টা জালায় ভর্তি করে গরুর গাড়িতে বোঝাই করে নিয়ে আসা হতো। বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিন চৌবাচ্চার পুরনো জল বের করে পরিষ্কার করে আবার নতুন জল ভর্তি করা হতো। ওই অক্ষয় তৃতীয়ার রাতেই তো আমরা মূর্তিটা লুকোলাম। গরুর গাড়িতে কেন? বাসে আনলে তো তাড়াতাড়ি হয়। এবার রামগতি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললেন, বাস কি? ব্যাপারটা সপ্তর্ষির কেমন যেন লাগলো। যতই সেকেলে মানুষ হন না কেন, বাস দেখেননি তাও কি হতে পারে? 5 থুপি থেকেই তো রোজ কত বাস ছাড়ে। রামগতি বললেন, চলুন ছোট কর্তা, ওপরে যাই। জায়গাটা আপনাকে দেখিয়ে ভালোই করলাম, আপনি তো সব ভুলেই গিয়েছিলেন। সিঁড়ি দিয়ে ওপরে উঠে অন্ধকার গলির বাঁকে দাঁড়িয়ে রামগতি বললেন, আসি তাহলে। আবার যদি কখনো আসি আপনার সঙ্গে দেখা করব। বিষণ্ণভাবে মাথা নাড়িয়ে রামগতি বললেন, সে কথা বলা যায় না, সে বলা মুশকিল। আচ্ছা, তাঁর খড়মের আওয়াজ মিলিয়ে গেল বাঁকের ওধারে। একা একা ফিরে চলল সপ্তর্ষি। তার চারিদিকে নামছে মন খারাপ করে দেওয়া সন্ধে। সে রাত্রিরে যতবার তার ঘুম ভাঙল, সে শুনতে পেল লক্ষ্মী প্যাঁচার ডাক। সকালে উঠে হাত মুখ ধুয়ে
গরম গরম আটার লুচি আর আলু চচ্চড়ি দিয়ে দারুণ ব্রেকফাস্ট হলো। সুধীনবাবু বললেন, শুনুন না, আমি তাড়াতাড়ি ঝোল ভাত করে দিচ্ছি, আপনারা খেয়ে দিয়ে রওনা হন। সপ্তর্ষির বাবা বললেন, না ভাই, তার উপায় নেই। বিকেল 5টার মধ্যে আমার বাড়িতে পৌঁছতে হবে। 10:30 নাগাদ বেরিয়ে পড়বো এখান থেকে। বেশ, তো তাহলে চা খেয়ে নিন, তারপর আপনাদের রাধা মাধবের বিগ্রহ দেখিয়ে আনি। আবার সেই নাট মন্দির, ভোগের ঘর, চক মেলানো দালান। রেবতীবাবু ভাবপ্রবণ কবি প্রকৃতির মানুষ। প্রাচীন ঐতিহ্যপূর্ণ পরিবারের ভদ্রাসন দেখে তিনি ভারী খুশি। বললেন, সত্যি এসব দেখলে মন খারাপ হয়ে যায়। শিক্ষিত আর ধনী দেশ হলে জাতীয় সম্পত্তি হিসেবে এই বাড়ি সংরক্ষণের ব্যবস্থা করত। কই, মন্দির তো বন্ধ দেখছি। সুধীনবাবু বললেন, তাই তো, পুরোহিত আজ দেরি করছে কেন? তার কথা শেষ হওয়ার আগেই একজন 30-35 বছর বয়সের ধুতি পরা চাদর গায়ে লোক নাট মন্দির প্রাঙ্গণে ঢুকে বলল, এই যে সুধীনদা, একটু দেরি হয়ে গেল আজ। সুধীনবাবু তাকে বললেন, আরে দাও, তাড়াতাড়ি মন্দিরটা খোলো, এরা বিগ্রহ দেখবেন। তারপর সপ্তর্ষির বাবার দিকে ফিরে বললেন, এই হচ্ছে দুর্গাগতি, বর্তমান পূজারী। দুর্গাগতি মন্দিরে তালা খুলছে। সপ্তর্ষি আশ্চর্য হয়ে সেদিকে তাকিয়ে রইল। এই লোকটা বর্তমান পূজারী? তাহলে গতকাল বিকেলে যার সঙ্গে পরিচয় হলো সেই রামগতিকে? রামগতি আর দুর্গাগতি নাম দুটো তো বাপ বেটা কিংবা দুই ভাইয়ের বলে মনে হচ্ছে। কথা বলতে বলতে রেবতীবাবু আর সুধীন্দ্রনারায়ণ একটু দূরে গিয়ে দাঁড়িয়েছেন। সপ্তর্ষি দুর্গাগতিকে জিজ্ঞেস করল, আপনার বাবা রামগতি ভট্টাচার্য এখন কি আর পুজো করেন না? দুর্গাগতি চমকে তার দিকে তাকালো। রামগতি আমার বাবা না তো আমার ঠাকুরদার বাবা, তিনি আর কি করে পুজো করবেন? তিনি তো মারাই গিয়েছেন আজ 100 বছরের ওপর। তুমি তার নাম কি করে জানলে? ও বুঝেছি, সুধীনদা গল্প করেছেন। সপ্তর্ষি আস্তে করে সেখান থেকে সরে এলো। বলে কি লোকটা? 100 বছরের ওপর মারা গিয়েছে মানে? কাল তাহলে সে কার সঙ্গে গল্প করল? বাবা এখনো কথা বলছেন সুধীনবাবুর সঙ্গে। সপ্তর্ষি চট করে নাট মন্দিরের উপাস দিয়ে গিয়ে সরু গলিটায় গিয়ে পড়ল। এই সকালবেলাতেও গলিটা আবছা অন্ধকার। একটু এগিয়ে রামগতির ঘর। সে ঘরের দরজায় মরচে ধরা একখানা পুরনো তালা ঝুলছে। তালার গায়ে মাকড়সার জাল ঝুল। দরজার সামনে বারান্দায় ধুলো ময়লা পড়ে আছে কত দিনের। এ দরজা অন্তত 20-25 বছরের মধ্যে কেউ খোলেনি। কিন্তু এই ঘরটার মধ্যে বসে গতকাল বিকেলে সে রামগতির সঙ্গে কথা বলেছে। সপ্তর্ষির আর একটুও ভয় করছে না, বরং খুব মহৎ কিছু, সুন্দর কিছুর মুখোমুখি হলে যে শান্ত আনন্দের ভাব জাগে, তাই জাগছে। মন্দিরের সামনে ফিরে আসতে আসতে সপ্তর্ষি শুনতে পেল সুধীন কাকা এখনো তার বাবাকে পুরনো দিনের গল্প শোনাচ্ছেন। সেকালের মানুষগুলো সব দিক দিয়েই বড় হতো মশাই। কি চেহারায়, কি মনে। আমার প্রপিতামহের আমলে আমাদের এক কর্মচারী ছিল, তার নাম বৃন্দাবন। শুনেছি সে নাকি একবার আমাদের বাড়ি ডাকাত পড়লে কেবল লাঠি ঘুরিয়ে 50 জন ডাকাতকে গ্রামের বাইরে তাড়িয়ে দিয়েছিল। এজন্য কিছু পুরস্কার দিতে চাওয়া হয়েছিল, সে নেয়নি। বলেছিল, আজন্ম এ বাড়িতে আছি, মরবো এখানে। ও নিয়ে করবো কি, রাখবো কোথায়? বৃন্দাবন, এই নামটাই সিঁড়ি দিয়ে নামবার সময় কাল তার মাথায় এসেছিল। চারদিকে তাকালো সপ্তর্ষি। এই বিরাট বাড়িটার সঙ্গে
একদিন তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর ঘরে ঘরে বাস করত তার প্রিয়জনেরা। ভাগ্য আজ তাকে এখানে এনে তার চোখের সামনের আবরণ সরিয়ে দিয়েছে। গল্পের বইতে এমন ঘটনা পড়েছে সপ্তর্ষি, বাস্তবেও হলো তাহলে। সুধীন কাকাদের অবস্থা এখন পড়ে গিয়েছে। এ সময় যদি বেশ কিছু টাকা হাতে পান তাহলে বাড়িটা মেরামত করতে পারেন, শ্রেয়ার খুব ভালো বিয়ে দিতে পারেন, আরো কত কি ভালো কাজে লাগাতে পারেন। চৌবাচ্চার নিচে গাঁথা রয়েছে মূর্তিটা। রামগতি বলেছিলেন ধাতুর তৈরি। কি ধাতু? সোনা, রূপো, যাই হোক না কেন তার দাম অনেক অনেক হবে। জিনিসটার ন্যায্য তো সুধীন কাকুর প্রাপ্য। আর কতদিন ওটা পড়ে থাকবে ওখানে? মূর্তিটার সন্ধান সে বলে দিলে খুব হইচই হবে, সবাই তাকে প্রশ্ন করবে, বিরক্ত করবে, কিন্তু সুধীন কাকার খুব উপকার হবে। অবশ্য সুধীন কাকাকে বলে দেওয়া যায় তিনি যেন সপ্তর্ষির নাম কাউকে না বলেন। বিগ্রহ দেখবার জন্য তার বাবা তাকে ডাকছেন। সে এগিয়ে গেল। তারপর সুধীন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে বলল, কাকা, আপনার সঙ্গে আমার একটা কথা আছে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।